সুইসাইডাল বিহেভিয়ারটা আসলে কি? সাইকোলজিস্টরা এটাকে কিভাবে এক্সপ্লেইন করেন? আমার আর কোনো মূল্য নাই, আমার মরে যাওয়াটাই শ্রেয়। সেলফ হার্ম, সুইসাইড এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? ছেলেদের ক্ষেত্রে হয়তো সফল সুইসাইড অ্যাটেম্পটা বেশি। অ্যাটেনশন সিকিং এই ওয়ার্ড খুব নেতিবাচক চোখে দেখা হয়, বিশেষ করে এখনকার জেনারেশনে। বেসিক্যালি অ্যাটেনশন না, আপনি হেল্প সিক করছেন। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমি যদি একটু আপনাকে যদি বলি যে আপনার সম্পর্কে যদি বলেন আমাদের অডিয়েন্সের জন্য, আপনি কোথায় আছেন, পড়াশোনা কোথায় করেছেন? আমি ফারাহ তাবাসসুম শাম্মা। আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল পার্ট 2 তে আছি। আমি ক্লিনিক্যাল সাইকোলজি থেকে মাস্টার্স করেছি এবং এর আগে সাইকোলজি থেকে অনার্স করেছি। বর্তমানে এর পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে আছি সাইকোলজিস্ট হিসেবে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে। সো আপনি তো বেশ অনেকদিন ধরে ক্লায়েন্ট দেখছেন। আপনার মাস্টার শেষ হওয়ার পর থেকে আপনি ক্লায়েন্ট দেখছেন। এবং আমাদের আজকের সময়ের একটা বড় একটা কনসার্নের জায়গাটা হচ্ছে সুইসাইড। এবং থ্যাঙ্কস টু ইউ যে এরকম একটা সেনসিটিভ বিষয় নিয়ে আপনি কথা বলতে অ্যাগ্রি করেছেন। কারণ আমার মনে হয় এটা নিয়ে আমাদের সচেতনতাটা খুব জরুরি। সো প্রথমেই যদি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি আপনার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স হোক আর অ্যাজ এ ক্লিনিশিয়ান এক্সপার্ট হিসেবে আপনার কাছে কি মনে হয় যে সুইসাইডের এই প্রবণতাটাও আসলে কেন বাড়ছে, মানুষ সুইসাইড কেন করছে, আপনার অবজারভেশনটা যদি একটু শেয়ার করেন। আচ্ছা, সুইসাইডের আসলে কোনো একক কারণ তো আসলে এখানে কাজ করে না। মাল্টিপল ফ্যাক্টর আসলে এখানে আছে। যেমন প্রথমত হচ্ছে আমাদের আহ, চিন্তাগত কোনো ত্রুটি, মানসিক চাপ, আহ, কোনো মানসিক সমস্যা, পারিবারিক কলহ হতে পারে, সম্পর্কের কোনো কলহের কারণে হতে পারে, অত্যন্ত মানে অনেক দীর্ঘ সময় ধরে চলে আসা স্ট্রেস এর কারণেও মানুষ সুইসাইড করার মানে একটা ঝুঁকি বাড়ে আর কি। আচ্ছা, মানে মূলত এগুলো ঝুঁকি হিসেবে কাজ করছে এবং আপনি যেটা বলছেন যে সবকিছুই আসলে কোনো না কোনো ভাবে একটা মানুষের উপরে প্রভাব ফেলতে পারে। তো আপনার কাছে কি মনে হয় যে আজকের তারিখে একটা তো আমি কয়েকটা জায়গায় জানতে চাই, একটা হচ্ছে জেন্ডার ভিত্তিক ভাবে আমাদের কি কোনো সুইসাইডের কোনো প্রিভিলেন্সের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, বা সুইসাইডাল বিহেভিয়ারটা আসলে কি, সাইকোলজিস্টরা এটাকে কিভাবে এক্সপ্লেইন করেন? আচ্ছা, যেটা হচ্ছে প্রথম জায়গাটায় যদি আসি, সাধারণত আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বলি আর গবেষণার জায়গাটাই আগে বলি যে আমরা কি দেখতে পাই। তো সাধারণত আমরা দেখি যে ছেলেদের জেন্ডারের জায়গা থেকে যদি বলি যে ছেলেদের ক্ষেত্রে হয়তো সফল সুইসাইড অ্যাটেম্পটা বেশি দেখা যায়, আর নারীদের ক্ষেত্রে দেখা যায় যে সুইসাইডের অ্যাটেম্পটা বেশি, হয়তো সাকসেসটা কম, সেলফ হার্মিং বিহেভিয়ারটা দেখা যায় বেশি। আপনি সেলফ হার্মের কথা বলছিলেন, মানে সেলফ হার্ম, সুইসাইড এটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? মানে সেলফ হার্ম ব্যাপারটা একটু যদি ডিফাইন আচ্ছা, করতেন। সুইসাইড তো এমন একটা সিদ্ধান্ত কোন একজন ব্যক্তির, যখন ব্যক্তি মনে করছে যে আমার আর এই দুনিয়াতে নিজেকে প্রয়োজন নাই। একটা লার্ন হেল্পলেসনেস কাজ করে যে আমি ব্যর্থ, আমার আর কোনো মূল্য নাই, আমার মরে যাওয়াটাই শ্রেয়। আহ, আমার সোসাইটিকে দেওয়ার বা আমার পরিবারের নিজেকে দেওয়ার, আমার অবদান রাখার কোনো আর কোনো উপায় নাই। তো তখন দেখা যায় একটা উপায় হিসেবে উনি সুইসাইডকে বেছে নিচ্ছে। আর সেলফ হার্মটা হচ্ছে আমরা দেখতে পাই একটা কোপিং হিসেবে। আমরা বিভিন্নভাবে আমাদের প্রবলেম সলভ করে থাকি, বিভিন্নভাবে আমরা আমাদের কষ্ট, হতাশা বা আমাদের মনের আমাদের আবেগগুলোর সাথে আমরা বিভিন্নভাবে কোপ করে থাকি। তো যখন কোনো ব্যক্তি আর কোনো ভাবে আর কোনো হেলদি ওয়েতে কোপ করার কোনো পথ হয়তো শিখে নাই, বা এই মুহূর্তে তার মাথায় আসছে না যে এভাবেও আমার কষ্টগুলোর সাথে বা আমার আবেগের সাথে কোপ করা যায়, তখন সেলফ হার্মটাকে তারা একটা টেকনিক হিসেবে নেয়। যে ওই নির্দিষ্ট আবেগটা, পেইনটার সাথে মানসিক কষ্টের যেই পেইনটা, ব্যথাটা, এই ব্যথাটাকে ভোলানোর জন্য বা এই ব্যথাটা থেকে নিজেকে কিছু সময়ের জন্য ডিস্ট্র্যাক্ট করার জন্য ফিজিক্যাল হার্মের দিকে
উনি যেতে যাচ্ছেন। শুরু করে একটা মানুষ। সো যখন এই ফিজিক্যাল হার্মের দিকে যেতে শুরু করে, সেটাই একটা সময় কারোর মধ্যে তখন আমরা সুইসাইডাল প্রবণতাও হ্যাঁ, আমরা তখন তাদের মধ্যে ডেফিনেটলি সে দেখতে পাই। সুইসাইডের ঝুঁকিটা তার ক্ষেত্রে বেড়ে যায়। আবার অনেক সময় দেখা যায় হয়তো তার কোনো ইন্টেনশন নাই সুইসাইড করার, হয়তো সেলফ হার্ম, সে শুধু কোপ করতে যাচ্ছে ওই মুহূর্তের জন্য, কিন্তু সেটাও আবার একটা রিস্ক তৈরি করে, অ্যাক্সিডেন্টালিও সুইসাইড হয়ে যেতে পারে। ওকে, সো আপনার এক্সপিরিয়েন্স থেকে যদি আমি একটু আপনার অবজারভেশন জানতে চাই, আহ, এখন অনেকগুলো আমরা বিভিন্ন বয়সের মানুষের মধ্যে সুইসাইডের প্রবণতা দেখছি। সেটা আমরা কিছুদিন আগে যদি একজন এডুকেটেড পুলিশ খুবই রাইট। বোল্ড একটা ইয়াতে আছেন, আবার আমরা আমাদের কলেজের স্টুডেন্টদেরকে দেখছি, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে দেখছি, এবং বেশ কিছু বছর আগে আমরা দেখেছি যে খুবই বয়স্ক যারা, তাদের মধ্যেও আমরা সুইসাইডের হিস্ট্রিটা দেখতে পাচ্ছি। সো ওভারঅল কালচার কি কোনো ফ্যাক্টর রোল প্লে করছে বলে আপনার মনে হয়, যে যেখানে যার ফলে সুইসাইডের ইয়াটা বেড়ে গেছে? আপনার আচ্ছা। অবজারভেশনে কি দেখছেন? মানে প্রথমত একজন লেখক, আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে আসছে না, তো একজন মানে উনি এই জেনারেশনটাকে নাম দিয়েছে যে এটা একটা অ্যাংজাইটি জেনারেশন। মানে আমাদের যত ফেসটাকে সময় যাচ্ছে অ্যাংজাইটিটা বাড়ছে মানুষের মধ্যে। আর আমরা গবেষণাও তো দেখি যে মানে 15 থেকে 49 এই বয়সটার মধ্যে, প্লাস মাইনাস এই বয়সটার মধ্যে সুইসাইডের ঝুঁকিটাও বেশি, এবং এই সময়টায় মেন্টাল মানে স্ট্রেসটাও, যেহেতু একটা গ্রোয়িং টাইম, এই সময়টায় আমাদের যেমন ফিজিক্যাল গ্রোথ আছে, তেমন হচ্ছে আমাদের অকুপেশনাল বলি, মানে খুব র্যাপিড একটা ট্রানজিশন, বিভিন্ন গ্রোথ ট্রানজিশনের মধ্য দিয়ে যায়। তো এই সময়টা যদি আমাদের মেন্টাল স্ট্রেসগুলো এবং খুবই অনগোয়িং থাকে, এবং আমাদের প্রবলেম সলভিং বা আমাদের রেজিলিয়েন্সের জায়গা সম্পর্কে যদি আমরা অ্যাওয়্যার না থাকি, তখন দেখা যায় আমাদের এই সুইসাইডের ঝুঁকিটা বাড়ছে, এবং আমরা আমাদের এই সচরাচর সময়েও এমনটাই দেখতে পাচ্ছি। ওকে, সো আপনি যেটা বলছেন যে আমাদের ইন জেনারেল একটা রেজিলেন্সের একটা ঘাটতি তৈরি হচ্ছে, কোন কি কারণে এই রেজিলেন্সটা আপনার অবজারভেশনে কি দেখছেন, যে রেজিলেন্সটার ঘাটতিটাও আমাদের মধ্যে কেন তৈরি হচ্ছে? যে আমরা একটা সময় শুনতাম যে আমাদের দাদা দাদি তাদের অনেক ধৈর্য, বা আবার অ্যাট দ্য সেম টাইম আমি যদি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখি যে আমাদের ধৈর্যটা এখন হয়তো ডিফারেন্টলি রিফ্লেক্ট করছে, বাট যখন নিজেকে ম্যানেজমেন্টে, সেখানে আবার আমরা একটা আনসেটেলড অবস্থা দেখছি। সো কোন ফ্যাক্টরগুলো রোল প্লে করছে যে যার জন্য এই রেজিলেন্সটা মানুষের মধ্যে ডেভেলপ করছে না? আমরা আমাদের মানে এক্সপেরিয়েন্স বা গবেষণার দিক থেকে যেমনটা দেখতে পাই যে আমাদের রেজিলিয়েন্স বলে আমাদের গ্রোথটা বলি, এটার একটা মানে প্রাইমারি, মানে ওই গ্রোথের প্রাইমারি স্কুলটা তো হচ্ছে আমাদের ফ্যামিলি। তো এখন আমরা যে ক্লায়েন্ট গ্রুপ থেকে দেখতে পাই যে ফ্যামিলি অ্যাটাচমেন্টে খুবই মানে বড় ধরনের একটা ধস আমরা দেখতে পাই। হয়তো প্যারেন্টরা ডিফারেন্ট ভাবে চেষ্টা করছে, কিন্তু দেখা যায় কোন একটা জায়গায় প্যারেন্ট বা কেয়ার গিভারদের সাথে যারা চাইল্ড আছেন বা অ্যাডাল্টস, তাদের একটা নিড কমিউনিকেশনের একটা বড় গ্যাপ থাকে। তো এটা একটা জায়গা ফ্যামিলির জায়গা থেকে। তারপর আমরা এখন টেকনোলজিক্যালিও খুব অ্যাডভান্স, সোশ্যাল মিডিয়া ইউজিংটা খুবই ইনফ্ল্যাটেড বলা যায়, মানে ব্যালেন্সড বলেন বা মানে নট কন্ট্রোলড এনাফ। তো এইটার একটা জায়গা আছে। আমাদের পলিটিক্যাল আনস্টেবিলিটি একটা বড় একটা অংশ জুড়ে আছে এই সমসাময়িক সময়ে। তো এই সব কিছু সোশ্যাল এক্সপেকটেশন, ওভার এক্সপেকটেশন, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন কোন একজন ব্যক্তির কাছ থেকে, সে একজন চাইল্ড হোক, টিনেজার হোক, বা একজন ইয়াং অ্যাডাল্ট হোক। তো এই সবকিছু মিলিয়ে দেখা যাচ্ছে যে একটা বড় এই স্ট্রেসটাকে মেনটেন করার একটা বড় কন্ট্রিবিউশন রাখছে কন্ট্রিবিউট ইদানিং। করছে আর কি। একটু আগে আপনি একটা মানে ফ্যাক্টর বলছিলেন যে আহ, এই সেলফ হার্মের সাথে বলছিলেন যে সুইসাইড এন্ড সেলফ হার্মের একটা ফ্যাক্টর আপনি বলছিলেন। আমরা অনেক সময় সেলফ হার্ম বিহেভিয়ারকে ওটা বলি যে এটা একটা অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। সো এই অ্যাটেনশন সিকিং বিহেভিয়ারের জায়গাটা যদি আপনি একটু এক্সপ্লেন করেন, যে আদৌ কি এটা একটা মানুষ যখন সুইসাইড করছে, ইট ইজ অলসো ক্রাইং ফর হেল্প, হ্যাঁ, রাইট। আবার সেটাকে আমরা বলছি যে দ্যাট ইজ অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার। সো
যদি সেটা হয়ও, আমরা তাহলে এটাকে পার্থক্য কিভাবে করব বা ওই মানুষটাকে সাপোর্ট কিভাবে করব? আচ্ছা, যদিও অ্যাটেনশন সিকিং এই ওয়ার্ড দুইটা মানে খুব নেগেটিভলি ইউজ হয়, খুব বেশি মানে নেতিবাচক চোখে দেখা হয়, বিশেষ করে এখনকার হ্যাঁ, true. জেনারেশনে। কিন্তু আমরা যদি আক্ষরিক ওয়ার্ডে যাই, মানে অ্যাকচুয়ালি তো উনি অ্যাটেনশন সিক করছে, বেসিক্যালি অ্যাটেনশন তো না, উনি হেল্প সিক করছে। সো Exactly. ওই নেতিবাচক সেন্সে অ্যাটেনশন সিকিং হিসেবে এটাকে ধরলে এটা একটা ভয়ঙ্কর ভুল ধারণা আমি বলবো। পাশাপাশি হচ্ছে এটা মানে সহানুভূতির মানে বা সহনশীলতার মানে একটা মানে কোনো রকমই জায়গা নাই, এমন একটা মিনিং ক্যারি করবে। তৈরি করছে। সো এই জায়গায় এটাকে মানে এই সেন্সে আমরা এটাকে কখনোই অ্যাটেনশন সিকিং বলতে পারবো না, বরং তার বিহেভিয়ার আমরা জানি যে কোনো বিহেভিয়ার একটা কমিউনিকেশন। এক্স্যাক্টলি। সো উনি যখন একজন ব্যক্তি যখন সেলফ হার্ম করছে বা সেলফ সুইসাইডাল অ্যাটেম্পের কোনো সিগন্যাল দিচ্ছে বা সে কিছু কমিউনিকেট সে বেসিক্যালি কিছু কমিউনিকেট করার চেষ্টা করছে, হেল্প সিক করছে। এবং একটু আগের প্রশ্নের সাথে যদি আমি কানেক্ট করি যে কেন এই যে রেজিলিয়েন্সের এত অভাব হচ্ছে, বিকজ অফ আমি যখন চাচ্ছি তখন আমি আমার কোনো ট্রাস্টওয়ার্দি পার্সন পাচ্ছি না শেয়ার করার, কথা বলার, বা হয়তো আমাদের দেশের কনটেক্সটে যদি বলি যে মেন্টাল হেলথ প্রফেশনালের কাছে যাব, এটা একটা বড় একটা স্টিগমা কাজ করছে। কোনো সাপোর্ট গ্রুপ মিটিং এ যাব, থাক আমি নিজে নিজেই হয়তো কোপ করে নিব, এরকম একটা ভাবনা কাজ করে। তো একটা সোশ্যাল ব্যারিয়ার কাজ করে যে আবার এট দ্য সেম টাইম আমি আমার কোপিং গুলো দেখতে পাচ্ছি না। স্ট্রেসের পরিমাণটা এত বেশি যে আমি আমার কোপিং রিসোর্স গুলোর কে আমি আইডেন্টিফাই করতে পারছি না, বা আমার আশপাশে কেউ নাই যেটা আমাকে আইডেন্টিফাই করতে হেল্প করবে। তো একদিকে যেমন রেজিলিয়েন্সের ঘাটতিটাই এভাবে প্রগ্রেস করছে, আবার আরেকদিকে দেখা যাচ্ছে যে আমাদের কি বলে এই সুইসাইডের ঝুঁকিটা মানে বাড়ছে। একদিকে যেটা হচ্ছে যে মানে আমার এনভায়রনমেন্টে একই সাথে প্রচন্ড মাত্রা ইনভ্যালিডেশন, যে আমার ইমোশনের মূল্যায়ন করছে না, আবার আমার মধ্যে যে এত ইন্টেন্স ইমোশন হচ্ছে, এই ইমোশনটাকে আবার কি করব আমি বুঝতে পারছি না, আমি এবং ওই না বুঝতে রিসোর্স পারলে পাচ্ছি হ্যাঁ না। রিসোর্স পাচ্ছি না, এবং ওই রিসোর্সের ঘাটতিটাই আমাদেরকে আবার নিয়ে যাচ্ছে একটা সুইসাইডাল অ্যাটেম্পটের দিকে, বা এটা একটা মানে only way of problem solving. ওয়ে অফ প্রবলেম সলভিং হিসেবে দেখছি। ওকে, সো অনেক সময় এটা একটা বলা হয় যে আমরা প্রায় কেউ মারা গেলে বলি যে হুট করে মারা গেলি, হ্যাঁ, বা বুঝি তো নাই কেন মানে এরকমটা হলো। সো সুইসাইড হওয়ার আগে ক্লায়েন্টরা কি এমন কোনো বা মানুষকে এমন কোনো ইন্ডিকেটর দেয় যেটা দেখলে আমি বুঝতে পারবো যে তার মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি আছে? রাইট, এই যে একটা তো হচ্ছে ওই যে সর্বপ্রথম অ্যাটেনশন সিক করছে, ওই জায়গা থেকে বের হয়ে মানে কি কমিউনিকেট করতে চাচ্ছে ওইটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, যে তার মানে তার কোনো ডিস্ট্রেস তো হচ্ছে। আর এই ডিস্ট্রেসটা একজন ব্যক্তি সুইসাইডের আগে যেভাবে কমিউনিকেট করে, উনি এমন হতে পারে যে তার প্রথমত ভার্বালি বলতে পারে যে মরে যাবে ভালো, যদি মরে যায় এইভাবে মরে যায়। কখনো কখনো প্ল্যানিংও বলছে, হয়তো হাস্যরসে বলছে কিন্তু বলছে। কখনো কখনো ব্যক্তি দেখা যায় যে তার বিহেভিয়ার চেঞ্জ আছে, হয়তো সে সোশ্যালি খুবই আইসোলেটেড হয়ে যাচ্ছে, অথবা সে খুবই মানে হঠাৎ করে তার আচরণে চেঞ্জ, হঠাৎ করে সবার সাথে খুব ভালোভাবে মেলামেশা শুরু করছে। কখনো কখনো দেখা যায় যে সে তার পছন্দের জিনিসপত্র যেগুলো কখনোই সে কাউকে দিবে না, খুব সযত্নে রেখেছে, সেগুলো সে দান করা শুরু করলো। এরকম সাডেন কিছু বিহেভিয়ারাল চেঞ্জ, সেটা যদি আমরা একটু লক্ষ্য করি যে আমার আশপাশের কোনো ব্যক্তি যে তার বিহেভিয়ারে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি এবং তার পেছনে তার কোনো মানসিক কষ্ট থাকার সম্ভাবনা আছে, সো আমরা একটু খেয়াল করলে সেই সিমটমস গুলো বা তার এই বিহেভিয়ারাল চেঞ্জ গুলো অ্যাটেন্ড করা সম্ভব। মানে অনেকে কিন্তু তার প্রপার্টি কাকে লিখে দিয়ে যাবে, তার পছন্দের জিনিসগুলো যেটা আপনি বললেন যে দান করে দিয়ে যাওয়া, বা শেয়ার তার করা। মৃত্যু পরবর্তীতে তার কি উইশ সেগুলো জানা, এরকম ভাবেও কিন্তু বিভিন্ন ইন্ডিকেটর দেয় আসলে। আর কিছু কিছু ক্ষেত্রে যে ইম্পালসিভলি সুইসাইড অ্যাটেম্পও নেয়,
নেওয়া যায় তা না, বাট সেটার পেছনেও অনেক ওই যে মেন্টাল হেলথ ইস্যু থাকে, মানে সে ইম্পালসিভলি করে ফেলা ওই টেন্ডেন্সিটা আছে, ওটা একটা প্রবলেম হিসেবে কাজ করছে বলেই কিন্তু ওটার একটা ইম্প্যাক্ট হিসেবে সুইসাইড অ্যাটেম্প হয়ে যেতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের মধ্যে তারা আসলে মানে শেষ দিন পর্যন্ত তারা আসলে কমিউনিকেট করার চেষ্টা করে, হেল্প সিক করে। ওকে, সো ইম্পালসিভিটির যে ব্যাপারটাতে আসলেন যে আমাদের কিশোর বয়সে আমরা যেটা দেখি বা আমরা এখনকার যারা ছোট বা যারা আছে হয়তো বা 9-10-এ পড়ছে, আমরা ওদের অ্যাকশনকে অ্যাট দ্য সেম টাইম ইম্পালসিভও বলছি, আবার বলছি যে ওদের ঠিক মানে ওরা স্থির না। হ্যাঁ, সো এই ইম্পালসিভিটিটা ওদের রেজিলিয়েন্স ডেভেলপমেন্টে বা ওদের কোপিং ক্যাপাসিটি ডেভেলপ করতে গিয়ে কোনো প্রবলেম তৈরি করছে কিনা? আচ্ছা, একটা হচ্ছে যে একটা তো হচ্ছে আমার শরীরবৃত্তীয় চেঞ্জের কারণে হোক বা আমার ডেভেলপমেন্টাল স্টেজের গ্রোয়িং স্টেজের কারণে এটা একটা বৈশিষ্ট্য। গ্রোয়িং অ্যাডোলেসেন্ট, চাইল্ডহুড টু অ্যাডোলেসেন্ট বা ইয়াং অ্যাডাল্ট পর্যন্ত যে সময়টা, অ্যাট দ্য সেম টাইম এটাকে একটা প্রপার গাইডেন্সের থ্রুতে শেপ করে আনাটাও জরুরি। কারণ কোনো একটা ইম্পালসিভ অ্যাক্ট, মানে একটা অ্যাক্ট করার সাহস পাচ্ছে, তার মানে তার মধ্যে পটেনশিয়ালিটিটা আছে কিছু করার, কিন্তু ওইটাকে কখন কিভাবে রেগুলেট করবে ওইটার কিন্তু একটা গাইডেন্স প্রয়োজন হয়। কিন্তু কখনো কখনো এটা যদি মেল অ্যাডাপটিভ ওয়েতে বা অসচেতনতা বা কি বলে প্রপার গাইডেন্সের অভাবে সেটা যদি কোনোভাবে রেইনফোর্সড হয়, তো তখনই কিন্তু সেটা একটা প্রবলেম বিহেভিয়ারে আকার ধারণ করছে, এবং দেখছি যে আমি তো এভাবে করে ফেলছি, হয়ে তো যাচ্ছে, কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে এটাই তার মধ্যে কি বলে তার ধৈর্য কমিয়ে দিচ্ছে, বা দূরদর্শী চিন্তা করার ক্যাপাসিটি তৈরিতে বাধা তৈরি করছে, এবং আলটিমেটলি বাই প্রোডাক্ট হিসেবে তার রেজিলিয়েন্সও আসলে মানে গ্রো করতে পারছে না। সো আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে যে যখন মানে একটা অ্যাডোলেসেন্ট হোক, ওই বয়স থেকে যখন একটা মানুষ তার কোনো একটা ডিমান্ড ফুলফিল করতে গিয়ে কমিউনিকেট করতেছে এবং সেটা যখন প্রপারলি ক্লিয়ারলি অ্যাড্রেস হচ্ছে না, ওই মুহূর্তে গিয়েই তখন হচ্ছে সে হয়তো বা এরকম কোনো ইম্পালসিভ এরকম করে ফেলছে, এবং ওই করাটাই আবার তার মানে সে শিখতেছে যে আচ্ছা ঠিক আছে এরকম করলে পরিবার কথা শুনে, আদারওয়াইজ কথা শুনে না। আপনি সেই জায়গাতেই বলছিলেন যে মানে আমি এবার আপনার জায়গা থেকে একটু জানতে চাই যে বাচ্চারা এই যে ইম্পালসিভিটি, তো এটা তো আবার ওদের একটা বয়সের সাথেও মানে সম্পৃক্ত, মানে বয়সের একটা বৈশিষ্ট্য। তো এই ক্ষেত্রে আসলে তাহলে প্যারেন্টসরা কি করবে? কারণ বয়সটাও ইম্পালসিভিটির বয়স, আবার ও করতেছে ইম্পালস অ্যাক্ট, তো এই ক্ষেত্রে প্যারেন্টসরা আসলে তাহলে কিভাবে ব্যালেন্সটা করবে? আচ্ছা, প্রত্যেকটা প্যারেন্টসই আসলে তারা তাদের প্যারেন্টহুড থেকে বেস্টটাই দেওয়ার চেষ্টা করে। অসুবিধাটা তখন হয় যখন তাদের দেয়াটা এবং শিশুর বা অ্যাডোলসেন্টের নিডের সাথে একটা ক্ল্যাশ তৈরি হয়। তুমি যা দিচ্ছ আমি তো সেটা চাই না, আর আমি যা চাই তোমার কাছ থেকে পাচ্ছি না। তো এই যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়, যার কারণে দেখা যায় যে প্যারেন্টের কাছ থেকে মনে হয় যে আমি তো আমার বেস্টটাই যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আউটকাম পাচ্ছি না। ওনারাও অনেক সময় অধৈর্য হয়ে যাচ্ছে। আবার শিশুদের কাছ থেকে যে আমি তো এটা চাইনি, আমি তো ওটা চাচ্ছি যেটা বাবা মা দিচ্ছেন না। তো এই ক্ষেত্রে প্যারেন্টদের করণীয় যেটা, যে যেহেতু আমরা কিশোর বয়সটাকে, যেহেতু 15টাই একটা রিস্ক শুরু, খুবই ক্রুশিয়াল একটা বয়স, তো কিশোরদের ক্ষেত্রে যেটা হয় যে এই সময়টা তাদের পিয়ার বা ফ্রেন্ডলি বা একটা সম্মান, মানে এমন আচরণ বা এমন কমিউনিকেশন যেটাতে আই এম সামথিং, আমি আমি সম্মান পাওয়ার যোগ্য, ওই জায়গাটার একটা সেন্সও কিন্তু ওই সময় ডেভেলপ করা শুরু করে। এবং পাশাপাশি আমার একটা মানে একটা ফ্রেন্ডলি সম্পর্ক যেখানে আই ক্যান শেয়ার এভরিথিং, কারণ এটা একটা ইমোশনাল গ্রোথেরও তো সময়, তাই না? তো প্যারেন্টদের কাছ থেকে যেটা তারা করতে পারে যে একটা ফ্রেন্ডলি সম্পর্ক, মানে একটু এই সময়টা একটু ধৈর্য সহকারে ফ্রেন্ডলি সম্পর্ক, ফ্রেন্ডলি কমিউনিকেশনটা বজায় রাখা উইথ রেসপেক্ট।
অর্থাৎ তাকে চাইল্ডের মতো ট্রিট করা যাবে না, আবার অ্যাডাল্টদের মতো একেবারে যে তুমি বড় হয়ে গেছো ওইভাবেও ক্রিটিসাইজ করা বা তার উপর হুট করে কোনো দায়িত্ব চাপায় দেওয়াটাও ওয়াইজ হবে না। সেই ক্ষেত্রে যেটা হবে আমরা ফ্রেন্ডলি কমিউনিকেশনের মাধ্যমে অ্যাডাল্টের মতো রেসপেক্ট নিয়ে তাকে প্রবলেম সলভিং করার পরিবেশটা তৈরি করে দেওয়া। অনেক সময় বাবারা মনে করে যে আমি তো বাচ্চার ফ্রেন্ড, আমি তো একমাত্র বন্ধু, যেখানে এটা সবচেয়ে বড় একটা মানে একটা মিথ বলা যায়, কুসংস্কার। বাবা মা কখনো ফ্রেন্ড হবে না, নেভার এভার। ফ্রেন্ডলি তারা ভুল করে ঠিক করে এক্সপেরিমেন্ট করে করে তারা শিখবে, কিন্তু যেটা তারা করতে পারে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তারা তৈরি করতে পারে এই কিশোরদের সাথে, যেন তারা ওই স্কোপটা পায়, তারা কি ফিল করছে, তারা কিভাবে ভাবছে সেটা কমিউনিকেট করার ভ্যালিডেশনটা যেন পায়। দেন কোথায় তারা, যেখানে তারা থেমে যাবে আর পারবে না, তারা যেন স্পেসটা পায় যে আমি মায়ের কাছে জিজ্ঞেস করলে বা বাবার কাছে বা তাদের কাছে জিজ্ঞেস করলে আমি এটার সলিউশনটা পাবো। অর্থাৎ চয়েস করতে হেল্প করা, চয়েস করার স্কোপটা দেওয়া। ওকে, সো আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একটা বড় জায়গা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়া। আমরা যতই বলি স্ক্রিন টাইম কমাবো, আলটিমেটলি আমরা গিয়ে রেস্ট নেও সেই স্ক্রিন টাইমের সাথে। সো সোশ্যাল মিডিয়া কিভাবে আমাদের এই সুইসাইডে আসলে ইম্প্যাক্ট ফেলছে, আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যখন নিউজগুলো দেখছি ওটাও আবার আমাদের উপর ইম্প্যাক্ট ফেলছে, এই ক্ষেত্রে করণীয়টা কি আমাদের? আচ্ছা, একটা মানে বর্তমান যুগে বলি বা এই সময়টাতে আমরা তো ছোট বড় মানে নির্বিশেষে আমরা সবাই সোশ্যাল মিডিয়া দ্বারা খুবই ভালো মানে ইফেক্টেড, এবং যেহেতু গ্রোয়িং টাইমটাতে আমাদের কন্টিনিউয়াস ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস চলে, এখানে সোশ্যাল মিডিয়া বা টেকনোলজিও অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে, এটা গবেষণায়ও পাওয়া যাচ্ছে। আর সুইসাইডের ক্ষেত্রে বিশেষ করে কোনো সুইসাইডাল মানে সুইসাইড রিলেটেড কন্টেন্ট বা সুইসাইড রিলেটেড নিউজ, এগুলো মানে যে কোনো ওই যে যদি একটু অ্যাংজাইটি থাকে বা মানে আমরা অলরেডি ইমোশনালি ভালনারেবল থাকি, এই মানুষগুলোকে অনেক বেশি ইফেক্ট করার সুযোগ থাকে। অর্থাৎ এবং তার কোন একজন ব্যক্তির মধ্যে যদি ওই সেপারেশনটা, অ্যাওয়ারনেসটা না থাকে যে কতটুকু আমি নিব কতটুকু আমি নিব না, তো এখানে আমরা অনেক সময় এটাকে নামও দেওয়া হয় যে ওয়ার্ডার ইফেক্ট। অর্থাৎ ওই সুইসাইডের নিউজ বা কিভাবে সুইসাইড করলো ওগুলো দেখেও দেখা যাচ্ছে যে নিজের মধ্যে একটা প্রবণতা তৈরি হয়, প্ল্যানিং করার প্রবণতা তৈরি হয় যে আমি এভাবে করতে পারি। অনেক সময় সোশ্যাল কিছু কি বলে যে টিভি সিরিজ, হ্যাঁ, নেটফ্লিক্স কন্টেন্ট, যেখানে ওই যে লাইক আচ্ছা না, আপনি জানি না দেখেছেন এটা 13 রিজনস ওয়াই, মানে 13টা রিজন কেন আমি সুইসাইড করলাম, টেপ রেকর্ড রেখে যাওয়া, এগুলো কিন্তু অনেক সময় এই যে অ্যাডোলেসেন্ট বয়সটাতে বা একটা মারাত্মক ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করতে পারে। অর্থাৎ সুইসাইডটাকে গ্লোরিফাই করা হচ্ছে যে এটা জাস্টিফাইড, মানে এরকম হচ্ছে যে তা না, কিন্তু রিস্কটা অনেক বেড়ে যায় যদি ওই অ্যাওয়ারনেসটা না থাকে যে আমি কতটুকু নিব কতটুকু নিব না। এই জায়গাটা আমি আরেকটা বিষয়ে অ্যাড করতে চাই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এখন সোশ্যাল মিডিয়ায় অনেক ওয়েবসাইট বা আমরা কি বলে ডার্ক, মানে আমরা তো এক ধরনের কি বলে সারফেস লেভেলের ওয়েব ইউজ করি, ডার্ক ওয়েবও আছে যেখানে বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন এই সুইসাইড রিলেটেড কন্টেন্ট থাকে। তারপর বিভিন্ন গেমস এর মাধ্যমে মানে সুইসাইডাল মানে চ্যালেঞ্জ, খুব রিস্কি চ্যালেঞ্জের মাধ্যমে ব্লু ওয়েল গেমের একটা ইনফরমেশন হয়েছিল মাঝে। তো এই ধরনের গেমস, চ্যালেঞ্জিং গেমস বা হচ্ছে গিয়ে যে সুইসাইডকে গ্লোরিফাই করা, সুইসাইড রিলেটেড কন্টেন্ট, হ্যাঁ, এই বিষয় এই জিনিসগুলোর ইনভলভমেন্টেও কিন্তু দেখা যায় যে এই কিশোর থেকে ইয়াং অ্যাডাল্টদের মধ্যে যারা অলরেডি সাইকোলজিক্যালি ভালনারেবল বা যে ইম্পালসিভিটি অলরেডি তাদের মধ্যে আছে, এই জায়গায় একটা রিস্ক তৈরি করে। এই যে এখন আমি যদি একটু ম্যানেজমেন্টের জায়গায় আসি, যে এখন আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি বা আমরা বিভিন্ন খুবই কাছের কাউকে যখন দেখছি, তাহলে মানে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা হচ্ছে
সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যদি আমি এক্সপোজড হই সেক্ষেত্রে কি করতে পারি? আচ্ছা, সর্বপ্রথম তো হচ্ছে গিয়ে কমিউনিকেট করা। কমিউনিকেশন মানে যোগাযোগের উপর তো আর কিছু নাই। ডেফিনেটলি আমরা যদি আমাদের আশপাশে কোনো ব্যক্তিকে দেখতে পাই যে এই ধরনের চিন্তাধারা বা তার মধ্যে কোনো বিহেভিয়ারাল চেঞ্জ বা এই ধরনের কন্টেন্টে অতি বেশি ইনভলভমেন্ট, অবশ্যই তার সাথে কমিউনিকেট করা যে হোয়াটস গোয়িং উইথিন হিজ অর হারসেলফ। সো এবং কি বলে উইদাউট এনি জাজমেন্ট কথা বলা, হাস্যরস না করা। দেখা যায় আমরা বলি না কারো পৌষ মাস কারো সর্বনাশ, আমরা হয়তো হাসি ঠাট্টা করে উড়াই দিলাম বিষয়টাকে, কিন্তু পাশের জনের কাছে ওইটাই অনেক বেশি অ্যাটাকিং হওয়ার সম্ভাবনা থাকে। সো একটু সহানুভূতিশীল হওয়া ওই মানুষটার প্রতি। প্রয়োজনে অবশ্যই মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞর সাথে কনসাল্ট করা এবং সোশ্যালাইজেশন বাড়ানো, খুব ইনফ্ল্যাটেড সোশ্যালাইজেশন না, তবে ট্রাস্টওয়ার্দি পার্সনদের সাথে কমিউনিকেট করা। হতে পারে এক্সিস্টিং আগে ছিল কমিউনিকেশন, আস্তে আস্তে আমরা আইসোলেটেড হয়ে গেছি, এমন ব্যক্তির সাথে কমিউনিকেশন বাড়াতে পরামর্শ দেওয়া, অথবা নতুন কোনো হেলদি গ্রুপে জয়েন করা। পাশাপাশি সোশ্যাল মিডিয়া যেহেতু এখানে যেমন ইনফ্ল্যাটেড নেগেটিভ কন্টেন্টও আছে, যেমন আমরা একটা অ্যাওয়ারনেস কন্টেন্ট তৈরি করছি, এরকম পাশাপাশি ইন্টারভেনশন লেভেলে বা অ্যাওয়ারনেস লেভেলে সোশ্যাল মিডিয়াও মানসিক স্বাস্থ্য বা এই সুইসাইডের বিষয়গুলো নিয়ে কন্টেন্ট প্রমোট করা যেতে পারে। আর এমনিতে ধরেন কোনো একজন মানুষের যদি সুইসাইডাল প্ল্যান আসে বা এরকম থট আসে, সে কি করতে পারে ব্যক্তি হিসেবে, কি করতে পারে একটা মানুষ? যার আসছে অবশ্যই কাছের কোনো ট্রাস্টওয়ার্দি মানুষ পার্সনের সাথে কথা বলা, হেল্প সিক করা। যদিও ইদানিং মানে বেশিরভাগ আমরা তো জেনারেলাইজ করতে পারি, কিন্তু আমাদের ক্লায়েন্ট গ্রুপের ক্ষেত্রে বলি বা গবেষণায় দেখা যাচ্ছে মানে আমাদের মানে আইসোলেশনের একটা বড় কারণ হচ্ছে এই ট্রাস্টওয়ার্দি পার্সন না পাওয়া, যে যাকে আমি বিশেষ করে কথা বলতে পারি। হ্যাঁ, সেটা বন্ধু গ্রুপ হতে পারে, ফ্যামিলি হতে পারে। মানে বলতে আমরা অনেক পছন্দ করি, কিন্তু শোনার মানুষ খুঁজে পাওয়াটা খুব কষ্টকর। তো সেই ক্ষেত্রে তার ট্রাস্টওয়ার্দি পার্সনদের সাথে কমিউনিকেট করা, প্রয়োজনে অনলাইন হোক বা অফলাইন ইন পার্সন হোক, মেন্টাল হেলথ প্রফেশনাল হেল্প সিক করা, এবং নিজের পছন্দের কাজগুলো যেগুলো ছুটে গেছে বা কম কম করছি, পছন্দের কাজগুলোতে আবার একটু করে ইনভলভ হওয়া। কারণ করতে তো ইচ্ছে করবে না, জীবনের তো আশা হারিয়ে ফেলেছি বা এটা লার্নড হেল্পলেসনেস কাজ করছে। কিন্তু কি এই জায়গাটা যখন আমি অ্যাওয়্যার যে ব্যক্তি হিসেবে আমার এক মূল্য আছে, সো জাস্ট নিজের পছন্দের কাজগুলোতে ঢুকে পড়া। মানে আবার একই সাথে এবং পাশাপাশি হেলথ হাইজিনটা, স্লিপ হাইজিন বলি, আমার কি বলে সুষম খাদ্য ইনটেক করা, যেহেতু আমাদের ফিজিক্যাল হেলথ ফিটনেসটাও অনেক বড় একটা জায়গা আমাদের মেন্টাল হেলথে ইম্প্যাক্ট ফেলে। সো অনেক নন কমিউনিকেবল ডিজিজেরও এখন ছড়াছড়ি, তো সেই জায়গায় ফিজিক্যাল হেলথটাকেও মানে প্রপার কেয়ার করা। মানে আরেকটা যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, যে যেটা আমরা বলছিলাম যে কোনো একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, আমাদের সব প্রবলেমের সলিউশন হয়তো বা ইমিডিয়েট নাই আসলে। সো কিছু ওই প্রবলেমটাকে বোঝার চেষ্টা করা যায়, যেটা আমি এই মুহূর্তে সলভ করতে চাচ্ছি সেটা কি আমার এই মুহূর্তে সলভ করবে, নাকি আসলে আমার এটার জন্য একটু সময় দিতে হবে, বা সলিউশনের জন্য বা সলভ করার চেষ্টা করা। এক্স্যাক্টলি, কারণ এইটা অন্তত মাথায় রাখা যে সুইসাইড ইজ নট only option Exactly. to solve a problem. So there is other way out, just help seek kora. Exactly. Thank you, Shamna.